আজকের যে আমাদের বিষয় তা শেষের দিকে চলে এসেছি আমরা আচ্ছন্ন প্রকরণের। প্লুত প্রগৃহ অচি নিত্যম বিধি সূত্র। প্লুত প্রগৃহ প্রগৃহ্য বলা হয়, অচি নিত্যম। প্লুত বলতে প্লুত সংজ্ঞা করা হয়েছে। প্লুত সংজ্ঞা করা হয়েছে, প্লুত সংজ্ঞা কার দ্বারা করা হয়েছে, কোন সূত্রের দ্বারা কেউ বলতে পারবে? উকালো ঝস্য দীর্ঘ প্লুত। উকালো ঝ্রস্ব দীর্ঘ প্লুতঃ, এই সূত্রের দ্বারা প্লুত সংজ্ঞা করা হয়েছে। যে প্লুতোর এক জায়গায় যে প্রকৃতি ভাব আমরা দেখেছি, যখন কাউকে ডাকা হয় তোরা ধুতে যা, তখন প্লুত বলা হয়েছে। এখানে কি, এখানে বিশেষভাবে প্রকৃতি ভাব করা হচ্ছে। তো আমরা অনেকেই জানি যে সন্ধি 5টা হয়, পঞ্চসন্ধি, কিন্তু পঞ্চসন্ধি কি কি অনেকেই জানেন। হ্যাঁ, তো পঞ্চসন্ধির মধ্যে প্রকৃতি ভাব সন্ধি এটা একটা সন্ধি। আমরা অনেকেই জানি যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, কিন্তু প্রকৃতি ভাব সন্ধি এবং যে স্বাদি সন্ধি অনেকেই আমরা জানি না। তো এটা হচ্ছে প্রকৃতি ভাব সন্ধি। প্রকৃতি ভাব সন্ধি বলতে প্রথমে আমরা কি দেখছি যে স্বরসন্ধি। স্বরসন্ধি বলতে স্বরবর্ণের মধ্যে সন্ধি হবে, সেটাই স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি কি, ব্যঞ্জন বর্ণের মধ্যে সন্ধি হবে, ব্যঞ্জন সন্ধি। তারপরে বলা হয়েছে যে বিসর্গ সন্ধি, যদি এগুলো আমাদের পাঠ্যে নেই। বিসর্গ সন্ধি মানে বিসর্গের সঙ্গে যে সন্ধি হবে সেটাই বিসর্গ সন্ধি। আজ যেটা আমরা বিষয়ে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে প্রকৃতি ভাব সন্ধি। প্রকৃতি ভাব সন্ধি বলতে এই সন্ধিটাই এমন যে কোনো সন্ধি হবে না, নিষেধ নয়। অনেকে বলবে যে সন্ধির নিষেধ করছে, নিষেধ নয়। তাহলে প্রকৃতি ভাব মানে কি? প্রকৃতিতে যেমন আছে তেমনই থাকবে, সেটা হচ্ছে প্রকৃতি ভাব। প্রকৃতির মতো থাকবে, এটাই হচ্ছে প্রকৃতি ভাব। মানে প্রকৃতি কি, যে আগে যেমন সূত্রে বলেছিলাম যে কৃষ্ণ অত্র গৌশ্চরতি। তো কৃষ্ণ অকার আছে, অকারের পর অত্র অকার আছে। তো এখানে সন্ধি হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না, কারণ এখানে প্রকৃতি ভাব করা হচ্ছে। প্রকৃতি ভাব বলতে সন্ধির অভাব বলা যাবে না, নিষেধও বলা যাবে না, বা বিবক্ষা নেই এটাও বলা যাবে না। তাহলে বলা যাবে এটা কি? বলা যাবে এটাই যে যেমন আছে তেমনই থাকবে। প্রকৃতি ভাবের প্রসিদ্ধ যদি বাংলায় বলা হয় তো সেটা যে যেমন আছে তেমনই থাকবে, মানে ন্যাচুরালি যেমন আছে তেমনই থাকবে। তাহলে ন্যাচুরাল মানে কি, প্রকৃতি যেমন আছে তেমনই থাকবে, এটাকে ভাব বলা হয়। হ্যাঁ, তো তাই হচ্ছে প্রকৃতি ভাব, যেমন আছে তেমনই থাকবে, তার কোনো সন্ধি হবে না। তো এটা এক প্রকার সন্ধি ধরে নিয়েছে। যেহেতু সন্ধির কোনো নিষেধ নেই, এখানে কোনো রকম আকৃতি বিকৃতি বিচ্ছেদ কিছু নেই, তাই এটা প্রকৃতি ভাব। तो प्लुत प्रगृह अचि नित्यम। अचि प्लुत प्रगृह। प्लुत बोलते प्लुत সংজ্ঞা করা হয়েছে উকালো ঝরস্ব দীর্ঘ প্লুতঃ। এই সূত্রে যে প্লুত সংজ্ঞা করা হয়েছে সেই প্লুতকে এখানে গ্রহণ করা হচ্ছে। প্রগৃহ কি? প্রগৃহ আমরা জানি না, পরবর্তী সূত্রে আসছে তখন আমরা জানতে পারবো যে এটা হচ্ছে প্রগৃহ। ইদুদে দ্বিবচনম প্রগৃহ্যম, একটা সূত্র আছে, সেই সূত্রে প্রগৃহ সংজ্ঞা বিধান করা হচ্ছে। তো এই সূত্রটা আমরা পড়ার সময় আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই হচ্ছে প্রগৃহ। তাহলে প্লুত যেখানে থাকবে এবং প্রগৃহ যেখানে থাকবে সেখানে কি হবে, তার ঠিক পরে যদি স্বরবর্ণ থাকে, প্লুতোর পরে, আমরা যেহেতু এখন প্লুত জানি, প্রগৃহ জানি না, তাহলে আমরা প্লুতটাই আমরা এখন শিখবো। তাহলে প্লুত স্বরবর্ণের পর যদি অচ, অচ বলতে স্বরবর্ণ থাকে, তাহলে কি হবে, নিত্যম। ওখানে কোনো মতে সন্ধি হবে না, নিত্যম বলতে ওই রকমই থেকে যাবে। এটা নিত্য বিধি। হ্যাঁ, এখানে যে মনে করে যে না আমরা এখানে সন্ধি করব বিকল্পে, এরকম কিছু নেই। নিত্য বলা হয়েছে, নিত্য মানে প্রকৃতি ভাব নিত্য ভাবে হবে। নিত্য, নিত্য মানে যার কোনো পরিবর্তন হবে না, সে হচ্ছে নিত্য। যেমন বেদ, বেদ কি, ও যেন স্বর থেকে উচ্চারণ কিছু যেন পরিবর্তন না হয়, তার জন্য পদপাঠ, ক্রমপাঠ, জড়াপাঠ প্রভৃতি পাঠ বলা হয়েছে।
তার মানে কি ওকে নিত্য রাখার জন্য, নিত্য বলতে যেন কোনো রকম পরিবর্তন না হয়, তাই এখানে বলা হচ্ছে। প্লুত স্বরের পর যদি স্বরবর্ণ থাকে তাহলে সেখানে প্রকৃতি ভাব হবে। কেমন করে হবে? নিত্য হবে। তাই প্রকৃত্যা স্যু বলা হয়েছে। সূত্রের অর্থ কি? এতে প্লুত প্রগৃহ্যः, যদি আমরা বাংলায় বলি তাহলে এতে প্লুত প্রগৃহ্য বলে, তাহলে প্রগৃহ্যः আচি প্রকৃত্যা স্যু। প্রকৃত্যা বলতে প্রকৃতিগত ভাবে থাকবে, মানে প্রকৃতি ভাব হয়ে থাকবে। ভাব মানে কি? আমরা যে সাধারণভাবে ব্যবহার করি যে ভাব বলতে এখানে কিন্তু ক্রিয়া নয়, প্রকৃতি ভাব সন্ধি মানে সে ভাব বলতে ক্রিয়া নয়। সাধারণভাবে যেটা আমরা বুঝি যে ন্যাচুরাল স্থিতি, প্রকৃতিগত একটা স্থিতি, সেটা হচ্ছে প্রকৃতি ভাব। তো সেইভাবেই থাকবে, তাই বলা হচ্ছে প্রকৃতি যেমন আছে তেমনই থাকবে। এতে বলতে প্লুত এবং প্রগৃহ, তাহলে অ্যাকচুয়ালি প্লুত একটা, প্রগৃহ একটা, তাহলে বহুবচন কেন, এতে কেন বলা হচ্ছে? এত বলতে পারতো প্লুত প্রগৃহ আছি, প্রকৃত্যৌ স্তः, এরকম কিছু একটা বলতে পারতো, বা প্রকৃত্যা স্যুঃ, বা প্রকৃত্যা স্যাদাম স্তः, অনেক কিছু বলতে পারতো। হ্যাঁ, তাহলে কেন বহুবচন? বহুবচন বলার কারণ, কারণ স্বরবর্ণকে, যে স্বরবর্ণগুলো আছে সেই স্বরবর্ণগুলোকে এখানে গ্রহণ করা হচ্ছে। প্লুত সংজ্ঞার দ্বারা যে সকল বর্ণ বা প্রগৃহ সংজ্ঞার দ্বারা যে সকল বর্ণ তাদেরকে গ্রহণ করা হচ্ছে, তাই এখানে বহুবচন বিবক্ষা। তাই যখনই কোনো প্লুত বা প্রগৃহ থাকবে, হুম, তার ঠিক পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে সেখানে সন্ধি হবে না। তাহলে প্লুত কোনটা? প্লুত সেটাই আগের দিন বলা হয়েছে, দূরাত ধুতে চ। দূরাত বলতে দূর থেকে, ধুতে বলতে হুতে, হুতে বলতে আহ্বান করা। হ্যাঁ, তো দূর থেকে যখন আহ্বান করছে, কাউকে ডাকছে, তো আমাদের যে স্বভাব, কাউকে ডাকার সময় কি করি? তার নামের যে শেষ বর্ণ, সেই বর্ণকে পুরো টেনে লম্বা করে দিই, একদম সুর করে টানি। উদাহরণ কি দিচ্ছে? আগচ্ছ কৃষ্ণ অত্র গৌঃ চরতি। এটা নরমালি বাক্য, একে যদি নাটক করে পড়া হয় অথবা যদি এটা আমরা বাস্তবিক ভাবে দেখি তাহলে কি হবে? আগচ্ছ কৃষ্ণ, এইভাবে ডাকে, যেমন মা ছেলেকে ডাকছে, হুম, তেমনি এখানে ডাকছে। আগচ্ছ কৃষ্ণ মানে কি? কৃষ্ণ এসো। হুম, এখানে গরু চড়ছে, তো কৃষ্ণকে নাম ধরে ডাকছে, সম্বোধন করছে। তাই সেই ক্ষেত্রে কৃষ্ণ যে সব থেকে যে টি ভাগ, টি বলতে যে অন্ত, যে অচ, অচ বলতে লাস্ট যে স্বরবর্ণ, সেটা প্লুত হবে। দূরাত ধুতে চা, এখানে প্লুত হবে বলছে। ঠিক আছে, তাহলে প্লুত হলে কি হবে? সেই যে কৃষ্ণ নকারে পরবর্তী যে অকারটা আছে, বা নকারে উত্তরবর্তী ইহা আকার, যে অকারটা আছে সেটা, সেই নকারের পরবর্তী অকারটা প্লুত হবে। প্লুত হবে মানে কি? প্লুত হবে মানে এটাই, সেটা হ্রস্ব উচ্চারণ হবে না, দীর্ঘ উচ্চারণ হবে না। সেটা কেমন উচ্চারণ হবে? দ্রুত উচ্চারণ হবে, অনেকক্ষণ ধরে উচ্চারণ হবে। কাউকে যখন ডাকি, যেভাবে আমরা উচ্চারণ করে ডাকি, অনেক লম্বা করে সুর করে ডেকে দিই, এটা বিশেষ করে কোনো যদি আমরা নাটক দেখি বা কোনো যাত্রাপালা দেখি, তাহলে তখন আমাদের খুব সুন্দর যে প্রতীতি হয় যে হ্যাঁ, এইভাবে কাউকে ডাকছে। তখন কৃষ্ণকে ডাকলে কি হবে? কৃষ্ণ, এইভাবে ডাকবে। তো এই কৃষ্ণ নকারের পরে যে অকারটা আছে, সে লম্বা করে ডাকা, সেটাই হচ্ছে প্লুত। তাহলে সে অকারটাকে প্লুত করা হয়েছে, হ্রস্ব নয়, দীর্ঘ নয়, কি? প্লুত। তাই প্লুত অকারের পর যে তিন লেখা আছে, সেটা স্পষ্ট প্রতীতির জন্য, মানে ভালোভাবে বোঝানোর জন্য অকার দেওয়া হয়েছে। সরি, তিন দেওয়া হয়েছে। তিন মানে সেটা হচ্ছে প্লুত অকার। তাহলে প্লুত অকারের পর অকার আছে অত্র, অত্র গৌশ্চরতি। অত্র, এই অত্র শব্দের যে অকার, সে অকারটা রয়েছে। তাহলে কৃষ্ণ শব্দের যে প্লুত অকার, সে প্লুত অকারের ঠিক পরেই অত্র এই শব্দের অকার রয়েছে। তাহলে কৃষ্ণ অকার, অত্র শব্দে অকার, তাহলে অকার এবং অকার, তারপর অকাশ সবর্ণে দীর্ঘ, মানে অকাহ সবর্ণে দীর্ঘ, এই সূত্রের দ্বারা এখানে সবর্ণ দীর্ঘ প্রাপ্তি ছিল।
মানে কৃষ্ণাত্র গৌশ্চরতি, এবং কৃষ্ণা আকার হয়ে যেত, তাহলে কৃষ্ণাত্র গৌশ্চরতি এই প্রাপ্তি ছিল। তখন সেই সবর্ণ দীর্ঘকে বাদ করছে কোন সূত্র? প্লুত প্রগৃহা আচি নিত্যম। এখানে বলে দিচ্ছে যে এখানে প্লুত হবে, মানে অ্যাকচুয়ালি এখানে নিত্যম বলার কারণ কি, এটা বাদ করছে না, বাদ তো আগেই করে দিচ্ছে যে এইসব জায়গায় প্লুত হয়। আগে যে সূত্র দুরাত ধুতে যা প্লুত ভবতি, হ্যাঁ, এটা কি নিত্য বিধান করছে যে না প্লুত এবং প্রগৃহ মানে দুরাত ধুতে চ। সেই সূত্রে আমরা যখন দেখলাম যে সেখানেও কিন্তু এই উদাহরণটাই আছে, কিন্তু ওখানে উদাহরণটা দেয়নি। তাহলে আগাচ্ছ কৃষ্ণ অত্র গোশ্চরতি, এই বিষয়ে এখানে কৃষ্ণ নকারের যে পরের অকার আছে এবং অত্র যে অকার, তাদের অকস্মাবর্ণে দীর্ঘ দ্বারা দীর্ঘ প্রাপ্তি ছিল কিন্তু হলো না, কারণ দুরাত ধুতে যা সে প্লুত বিধান করছে, প্লুত বিধান করার পরে প্রকৃতি ভাব হয়ে যাচ্ছে, প্রকৃতি ভাব মানে কি সন্ধি হবে না। তখন এই যে নিত্য পদটা দিয়েছে, সেই নিত্য পদটা মানেই হচ্ছে এটা যে এটা বিকল্পে হবে না। বিকল্পে হবে না মানে প্রকৃতি ভাবই হবে। বিকল্প হলে কি হতো? আগচ্ছ কৃষ্ণাত্র, কৃষ্ণ অত্র, অকস্মাবর্ণে দীর্ঘ, দীর্ঘ হয়ে কৃষ্ণাত্র, মানে কৃষ্ণা আকার হয়ে যেত অত্র, কৃষ্ণাত্র গোশ্চরতি, এরকম একটা অনিষ্ট রূপ বা অনিষ্ট বচনের সিদ্ধি হতো বা প্রতীতি হতো। তো সেই সকল জিনিস যেন না হয়, তার জন্য মহর্ষি পাণিনি কি করেছেন? নিত্য পদটা বলেছেন, কারণ এটা নিত্য বিধি। হ্যাঁ, প্রকৃতি ভাব এটা কোন রকম বিকল্পে বা কিছু হয় না। কারণ আমরা অনেকেই জানি যে বাক্যে তু সংহিতা বিবক্ষাম অপেক্ষতে, মানে বাক্যে সংহিতা মানে সন্ধি, বিবক্ষা বিবক্ষাধীন হয়, কার বিবক্ষাধীন? কর্তার বিবক্ষার অধীন। কর্তা যদি মনে করে এখানে সন্ধি করবো তো করবো, যদি মনে করে করবো না তো করবো না। তো এটা যেহেতু বাক্য, তখন অনেকে হয়তো ভাবতে পারে না আমি সন্ধি করে এখানে প্রয়োগ করবো। তখন বলছে না, এটা নিত্যবিধি। নিত্যবিধি মানে কি প্রকৃতি ভাব করতেই হবে, কোন রকম অপশন নেই যে না আমি সন্ধি করবো বা কিছু, এখানে প্রকৃতি ভাবই হবে। তাহলে কি প্রকৃতি ভাব একটা সন্ধি ও একটা ইন্ডিভিজুয়াল সন্ধি, তাই একে আলাদা করে বলে দিয়েছে যে একটা আলাদা পঞ্চসন্ধির মধ্যে আলাদা। যদি একে পঞ্চসন্ধির মধ্যে আলাদা মানে আলাদা না করা হতো, তাহলে কি হতো? এটা একটা স্বরসন্ধির মধ্যে পড়ে যেত। স্বরসন্ধির মধ্যে পড়লে সেই অপবাদ এই সকল জিনিস আসতো। অপবাদ বলতে আকাশবর্ণে দীর্ঘ তার অপবাদ করে এই সূত্র প্রাপ্তি হচ্ছে। এবার এই সূত্র যদি প্রাপ্তি হয়ে যায়, তখন কি আসছে? সংহিতা একপদে নিত্যা, নিত্যা ধাতু উপসর্গয়োঃ এই করে নিত্যা সমাসে, কিন্তু বাক্যে তো সন্ধি নিত্য নয়। কর্তা মানে যে বলবে বক্তা, তার অধীনে সে যদি মনে করে তা আমি সন্ধি করবো তো করবো, যদি মনে না যদি মনে করে না আমার সন্ধির দরকার নেই তো করবো না। তাহলে প্রকৃতি ভাবটা কি? যদি প্রকৃতি ভাব যদি আমরা না বলতাম তাহলে কি হতো? তাহলে প্রকৃতি ভাব বলার এটাই কারণ যে না এই একটা স্পেসিফিক আলাদা সন্ধি একে বলতে হবে। তাহলে প্রকৃতি ভাব সন্ধিটা কেমন? হচ্ছে নিত্য। হুম, প্রকৃতি ভাব সন্ধিটা হচ্ছে নিত্য, মানে একে নিত্যগত ভাবে সন্ধি করতে হবে। হুম, তো আরেকবার বলে দিচ্ছি, প্লুত প্রগৃহা আছে নিত্যম। প্লুত এবং প্রগৃহ এদের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে, মানে প্লুত সংজ্ঞা আছে এমন স্বরবর্ণ। প্লুত বলতে যে তিন মাত্রা বা তার ঊর্ধ্বে, ঊর্ধ্বে তো হয় না, তবুও তিন মাত্রা বাচক যে স্বরবর্ণ, যেমন কৃষ্ণ যেমন ডাকছে সম্বোধন বিষয়ে এটা হয়। এবং প্রগৃহ পরবর্তীতে বলছে। তো প্লুত এবং প্রগৃহ এদের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে আমাদের কোন রকম অন্যান্য সন্ধি করার আক্ষেপ করা উচিত নয়। কি হবে তাহলে? প্রকৃতি ভাব হবে। সেটা কেমন? নিত্য প্রকৃতি ভাব হবে। নিত্য বলতে কি সেটাই হবে, অপশনাল কোন রকম কোনো হবে না যে সন্ধি করবো না বলে আমি অকস্মাবর্ণে দীর্ঘ করবো বা অন্য কিছু হবে না। এখানে প্রকৃতি ভাব করতেই হবে, এটা হচ্ছে নিত্য। উদাহরণ কি বলা হয়েছে? আগচ্ছ কৃষ্ণ অত্র গৌশ্চরতি, অত্র গৌঃ চরতি। আগচ্ছ মানে এসো, কে? কৃষ্ণ, কৃষ্ণকে ডাকছে, সম্বোধন করছে। এখানে কৃষ্ণ তিনের পর অনেকেই হয়তো বিস্ময়সূচক চিহ্ন দেখে ভাববে যে না তার জন্য হচ্ছে না, এরকম কিছু নেই। বিস্ময়সূচক চিহ্নটা অপশনাল, থাকতেও পারে না থাকতেও পারে। হ্যাঁ, এগুলো আমরা বোঝানোর জন্য, সম্বোধন বোঝানোর জন্যই দেখা যায়
যে কারো নামের পর বিস্ময়সূচক চিহ্ন দেই, কিন্তু বাক্য বলার সময় কি আমরা বলি যে না এখানে বিস্ময়সূচক চিহ্ন? হয়তো আমরা ওইরকম বাক্য বলতে পারি তো, আগচ্ছ কৃষ্ণ বিস্ময়সূচক চিহ্ন, অত্র গৌশ্চরতি, এরকম তো বলি না। বলি কি আগচ্ছ কৃষ্ণ অত্র গৌশ্চরতি। তাহলে এই বিস্ময়সূচক চিহ্ন এগুলো কি? এগুলো হচ্ছে যে আমাদেরকে স্পষ্ট প্রতীতি করাচ্ছে, ভালোভাবে বোঝাচ্ছে যে না এটা সম্বোধন, সম্বোধনের ক্ষেত্রে এই বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এটা মাথা ধরলে হবে না যে তার জন্য শুনতে হচ্ছে না, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ম্যাটার করে না। হুম। তাহলে কৃষ্ণ যে অকার আছে, তিন মাত্রা যুক্ত যে অকার, তারপরে যে অত্র শব্দে যে অকার আছে, তাদের সন্ধি হবে বা সবর্ণ দীর্ঘ হবে এরকম ভাবলে হবে না। তাহলে কি হবে? হ্যাঁ, এখানে প্রকৃতি ভাব। প্রকৃতি ভাব মানে কি? যা আছে তাই থাকবে, কোনো রকম কিছু পরিবর্তন হবে না, এই হচ্ছে প্রকৃতি ভাব। এটা সকলকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে পাঁচটি সন্ধির মধ্যে একটি বিশেষ সন্ধি। অনেকেই জানে না প্রকৃতি ভাব মানে কি। তো এই হচ্ছে প্রকৃতি ভাব, যে সূত্র প্লুত প্রগৃহ আছে নিত্যম। এর পরবর্তী যে আক্ষেপ হচ্ছে আমাদের কঠিন সমস্যা, প্লুত মানে তো জানি, কিন্তু প্রগৃহ মানে কি? প্রগৃহ্য মানে আমরা জানি না। তো হ্যাঁ, কোনো চিন্তা স্যার, নেই। হ্যাঁ বলো। স্যার এখানে বলছিলেন যে প্রগিজ্যতে বিসর্গ মানে বহুবচন কেন হলো, এতে বহুবচন কেন হলো, দ্বিবচন না হয়ে? ওই জায়গাটা আরেকবার বলবেন স্যার, মিস করে গেছি। প্লুত প্রগৃহ বলতে, প্লুত বলতে শুধু দেখো এক বছর ধরে নেই, কারণ এখানে দেখো দুটো জিনিস মনে রাখতে হবে, এক হচ্ছে জাতি হিসেবে গ্রহণ করে আর একটা হচ্ছে ব্যক্তি হিসেবে গ্রহণ করে। আমি স্বাভাবিকভাবে বলছি, ব্যক্তি হিসেবে গ্রহণ করা মানে কি? বাংলায় আমরা ব্যক্তি মানে কি বুঝি? ইন্ডিভিজুয়াল, এক একজন ব্যক্তি, মানুষ, পার্সোনাল, যে এক একজন মানুষ, সেটা যে ব্যক্তি। জাতি মানে আমরা মনুষ্য জাতি। হ্যাঁ, এরকম। তো দুটো জিনিস। তো জাতি ব্যক্তি সব থেকে ভালো বাংলায় বোঝা যায়। ব্যক্তি মানে একজন মানুষ, জাতি বলতে হয়তো কোনো একটা ব্রাহ্মণ জাতি বা কোনো জাতি এরকমও ধরা যেতে পারে, অথবা পুরো মনুষ্য জাতিকেও ধরা যেতে পারে। মানে এটা স্বাভাবিক, রূঢ়ি ভাবে জানার জন্য। হ্যাঁ, শাস্ত্রীয় মত নয় এটা। তাহলে এখানে প্লুত এবং প্রগৃহ্য, এখানে কি করা হয়েছে যে জাতি হিসাবে যদি ধরতো, তাহলে প্লুত একটা, একটা জাতি, প্রগৃহ্য একটা জাতি, তাহলে দুটো জাতি, দুটো জাতি মানে দুই বচন হতো। কিন্তু এখানে বহুবচন করা হয়েছে কেন? কারণ এখানে ব্যক্তিবাচক হিসাবে গ্রহণ করেছে। ব্যক্তিবাচক মানে প্লুত সংজ্ঞার মধ্যে যে সকল বর্ণগুলো রয়েছে, যেমন যাদের প্লুত হয়, ভাগ হয়, তাদেরকে গ্রহণ করা হয়েছে। অ, ই, উ, ঋ, এদের গ্রহণ রয়েছে। হ্যাঁ, তো এরা চারজন, তাই বিশেষ করে এখানে তো তার জন্য এখানে বিশেষ করে ব্যক্তিবাচক হিসেবে গ্রহণ করার জন্যই এখানে মানে প্লুত এবং প্রবৃজ্য তারপরে বহুবচন করা হয়েছে। যদি জাতি গ্রহণ করতো তাহলে দুই বচন হতো। ব্যক্তি গ্রহণ করা হয়েছে তাই এখানে বহুবচন হয়েছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার আর স্যার, স্যার হ্যাঁ, বলছি অজ সন্ধি, হল সন্ধি, বিসর্গ সন্ধি, প্রকৃতি ভাব সন্ধি, আর একটা কি? স্বাদি সন্ধি। আচ্ছা। হ্যাঁ, স্বাদি সন্ধি, এটা মনে রাখতে হবে, কারণ স্বাদি সন্ধি বলতে আহ আমিও সেরকম আলাদা ভাবে পড়িনি, জাস্ট একবার পড়া হয়েছে যে বলে না যে সুআদি যে প্রত্যয় আছে সেখানে বলা হয় সন্ধি, কিন্তু আমার অতটা নাই, ক্লিয়ার নাই। তো যাই বা হোক, সুআদি সন্ধি এটাই মনে রাখবো। যেদিন আবার অন্যান্য অজ সন্ধি ছাড়া অন্য সন্ধি হয়তো পড়বো বা পড়াবো, তখন আবার ক্লিয়ার করে দেবো বিষয়টা। তো 5 নম্বর সন্ধি হচ্ছে স্বাদি সন্ধি। বলো তারিফ, কি বলছিলেন? স্যার ওই যে উদাহরণটা আছে না, যে আগচ্ছ কৃষ্ণ অত্র গৌশ্চরতি, এই যে হ্যাঁ, উদাহরণটা, এবার এখানে যে কৃষ্ণটা, ওই যে কৃষ্ণর ওই জায়গাটাতে তো প্লুত সংজ্ঞা হয়েছে, হ্যাঁ, সেই অনুসারে আকার হলো না, এটা তো। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি ঠিক বলছি? হ্যাঁ, হ্যাঁ, এবার যদি স্যার এখানে থাকতো যে আগচ্ছ তারিফ অত্র ক্রীড়া ভবতি, এরকম ধরেন থাকলো, হ্যাঁ, তাহলে কি স্যার ওই যে তারিফ পরের
অকার, তাহলে আগচ্ছ তারিফাত্র ক্রীড়া ভবতি, এরকম কি হতে পারে? কারণ তারিফ হচ্ছে অকার, ওটা তো স্যার মানে প্লুতো সংজ্ঞা, মানে ওটাই বুঝতে পারছে না যে ওই অকারটাও কি প্লুতো সংজ্ঞা বিধায়ক অকার। হ্যাঁ, অবশ্যই যখনই মানুষকে সম্বোধন করা হচ্ছে, সম্বোধন মানে কি, নাম ধরে ডাকা হচ্ছে, তখন সেই নামের যে শেষের স্বরবর্ণ সেটা অবশ্যই প্লুত। মানে যে, আচ্ছা স্যার, ক্লিয়ার। হ্যাঁ, ওই আগচ্ছ তারিফ এইভাবে যদি ডাকা হয়, তো তারিফের যে ফকারের পরবর্তী যে অকারটা আছে সেটা অবশ্যই প্লুত সংখ্যা। হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের প্লুত, তার প্রকৃতি ভাবের সন্ধি, যে সন্ধি সেই। তো প্রশ্ন হতেই পারে যে প্রকৃতি মানে কি, তখন চিন্তা নেই, বরদাচার্য উনি ওনার যে বিবেক বিবেচনা করেই প্রকৃতি সংজ্ঞা বিধায়ক সূত্রকে তুলে ধরেছেন, যেন কোন রকম ছাত্র ছাত্রী বা শিষ্য বা শিক্ষক কারোর কোন রকম আক্ষেপ না থাকে। কারণ বাক্যার্থম প্রতি পদার্থ জ্ঞানম কারণম ভবতি, বাক্যের যে অর্থ, সে অর্থ জানার জন্য আমাদেরকে অবশ্যই পদের অর্থ জানতে হবে, কারণ পদের অর্থ হচ্ছে কারণ, বাক্যের অর্থ জানার জন্য। তো প্লুত প্রগৃহ আছে নিত্যম, এখানে প্রগৃহ মানে না জানলে সেই অর্থ আমরা ক্লিয়ার করতে পারবো না, তাই তিনি প্রগৃহ্য যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা বলছেন। যে কি, কখন, কেমন সংজ্ঞা, সেই জিনিসটা প্রগৃহ্য জিনিসটা কি বলছে কি, ঈদ উদে দ্বিবচনম প্রগৃহ্যম, প্রগৃহ্যম বলা হয়, হ্যাঁ, সংস্কৃতে। বাংলায় ঈদ উদে দ্বিবচনম প্রগৃহ্যম, মাঝখানে যে হাইফেনটা দিয়েছে সেটা শুধু কম্পিউটারে ল্যাঙ্গুয়েজে নিচ্ছিল না, তাই, নাহলে এটা একটাই। ঈদ বলতে ঈদ, উদ এবং এদ, এগুলো মানে কি, কে বলবে? আরেকবার বলেন। ঈদ, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার আর এ। আর এ কার ওইটা। হ্যাঁ, তো দকার গুলো নেওয়ার দরকার কি আছে? কেবলমাত্র দীর্ঘ ইকার, কেবলমাত্র দীর্ঘ উকার, কেবলমাত্র একার। তপর তৎকালস্য। হ্যাঁ, বস্তুত এগুলো দকার হয়েছে সন্ধি করার পরে, হ্যাঁ, কিন্তু এগুলো কি, এগুলো হচ্ছে তকার, ত, হুম, ত বলতে সেই তপর, তপরকরণ করা যায়, তপরাস তৎকালস্য, তপর করার কারণে এটা ঈদ, উদ এবং এত। ঈদ বলতে তপর করার কারণ দীর্ঘ ই, এই যে ভাগ, সেই ভাগটাই গ্রহণ করা হবে, ছটা ভাগ। দীর্ঘ উ, যে উকার আছে দীর্ঘ, সেই দীর্ঘ উকে গ্রহণ করা হবে। এবং যে এ, সেই এ তার ছটা ভাগকে গ্রহণ করা হবে। তাহলে ইকার বললে যে সবাইকে গ্রহণ করবো সেটা নয়, বা উকার সবাইকে গ্রহণ করবো সেটা নয়, তপরস তৎকালস্য, তপরকরণ করা হয়েছে। তপরকরণ করা হয়েছে তার জন্যই আমাদের এখানে সেই শুধুমাত্র দীর্ঘ ইকার, দীর্ঘ উকার এবং যে একার আছে তাদেরই গ্রহণ করা হবে। তো তাদের কখন হবে প্রকৃত সংজ্ঞা, যদি সেই সকল দীর্ঘ ইকার বা দীর্ঘ উকার বা দীর্ঘ যে একার আছে, হ্যাঁ, দীর্ঘ বলার দরকার নেই, তা ঠিক আছে, দীর্ঘ, হ্যাঁ, তো একার যে আছে সেটা কি, এরা যখন দুই বচনে থাকবে, দ্বিবচন, দ্বিবচনে যখন থাকবে তখন তাদের প্রগৃহ্য সংজ্ঞা হবে, তাদের প্রগৃহ্য সংজ্ঞা হবে। তাহলে সিস্টেম কি আসছে, যেমন একটা উদাহরণ যদি আমরা প্রথমেই দেখি, তাহলে হরি, হরি শব্দের প্রথম এক বচন কি হবে, যে হরিহি, দ্বিতীয় এক বচন গেলে কি হবে, হরি, হ্যাঁ রে, দীর্ঘিকার হবে। হ্যাঁ, হর এ দীর্ঘই, আর প্রথম এক বচনে হস্যইকার, হ্যাঁ ঠিক বলেছো, দিয়ে বিসর্গ। কিন্তু দীর্ঘইকার শুধুমাত্র থাকছে শেষে দ্বিবচনে। তেমন বিষ্ণু শব্দ, বিষ্ণু, বিষ্ণু, বিষ্ণবঃ। তেমন গঙ্গা শব্দ, গঙ্গা, গঙ্গে, গঙ্গাহ। তাহলে এগুলো সব হরি, বিষ্ণু, গঙ্গে, এরা দ্বিবচন, দ্বিবচন বলতে দুই বচনে আছে, হ্যাঁ, দুই বচনে আছে, এবং তাদের অন্তে কি আছে, ই, ইকার, বিষ্ণু উকার আছে, গঙ্গে একার আছে, তাহলে ঈদ, উদ, এত, এই
আমরা জায়গাটা পেয়ে গেছি। তারপর কি আছে, এরা দ্বিবচন আছে, তাই তাদের প্রগৃহ্য সংজ্ঞা হচ্ছে বা প্রগৃহ্য সংজ্ঞা। সূত্রের অর্থ এখন দেখা যাক। ঈদ উদ এত, ঈদ উদেত অন্তম দ্বিবচনম, মানে ইকারান্ত উকারান্ত এবং একারান্ত যে শব্দটা, মানে যে দ্বিবচন শব্দ, সেই দ্বিবচন শব্দটার প্রগৃহ্য সংজ্ঞা হবে। তাহলে বস্তুত এই সূত্রটা করার কারণ কি? ইকারান্ত উকারান্ত এবং আকারান্ত যে সকল শব্দ, সেই সকল শব্দের যে দ্বিবচন বলতে যে প্রথমে তো একই রকম রূপ হয়, যদি হরি ধরি তাহলে কি হরি হরি হরয়ঃ, হরি হরি হরি, হ্যাঁ, তারপর হরিভ্যাম 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 হরয়ঃ, এইভাবে যে চলে আসছে। তাহলে প্রথমে আমরা ইকারান্ত যদি আমরা পদ দেখতে যাই, তাহলে প্রথম দুটোতেই থাকবে, মানে প্রথমাতে এবং দ্বিতীয়াতে। তাহলে প্রথমাতে এবং দ্বিতীয়াতে যে দ্বিবচনের রূপ, সেই জায়গাটাতেই প্রগৃহ্য সংজ্ঞা করার জন্য এই সূত্রের অবতরণ করা হয়েছে। তাহলে বস্তুত প্রগৃহ্য সংজ্ঞা কখন হচ্ছে? যখন ইকারান্ত শব্দ, উকারান্ত শব্দ এবং আকারান্ত শব্দ তাদের দ্বিতীয়াতে যাচ্ছে, দ্বিতীয়া এবং প্রথমা দ্বিতীয়া তাদের দ্বিবচনে যখন যাচ্ছে, সেই দ্বিবচনে তাদের রূপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দিয়ে কি হচ্ছে, ইকারান্ত উকারান্ত এবং একারান্ত, তখন তাদের মধ্যে কি দুটো ধর্ম থাকছে, একটা থাকছে ইদন্তম বা উদন্তম বা এদন্তম। তাই ইদ উদ এদ অন্তম ইন্ডিভিজুয়ালি যদি আমরা ধরি তাহলে কি ইদন্তম উদন্তম এদন্তম, মানে ঈদ অন্ত থাকতে হবে, ঈদ বলতে দীর্ঘ ই অন্ত থাকতে হবে, তাহলে হরি এখানে আছে। উদ বলতে দীর্ঘ উকার অন্তে থাকতে হবে, তাহলে বিষ্ণু এখানে উকার অন্তে আছে। তেমনি গঙ্গে এ, এটা অন্তে আছে। তাহলে ঈদ উদ পেয়ে গেছি একটা ধর্ম। দুটো ধর্ম কি, দ্বিতীয় ধর্ম দ্বিবচন হতে হবে। কি হতে হবে? দ্বিবচন। দ্বিবচন যদি না হয় তাহলে কি হবে? প্রগৃহ্য সংজ্ঞা হবে না। কিন্তু না, হরি বিষ্ণু গঙ্গে এখানে দ্বিবচন রয়েছে, তাই এদের প্রগৃহ্য সংজ্ঞা হয়েছে, তাই তাদের প্রগৃহ্য সংজ্ঞা হয়েছে। উদাহরণ, হরি এতৌ বিষ্ণু ইমৌ গঙ্গে আমু ইতি। এখন এই অবস্থা রয়েছে, এখানে সন্ধি প্রাপ্তি হচ্ছিল, অনেক সন্ধি আছে প্রাপ্তি হচ্ছিল, কিন্তু সেই সকল সন্ধি যেন না হয়। কারণ পাণিনি কেমন, পাণিনি লক্ষ্যৈক চক্ষুষ্কঃ, পাণিনি শব্দ দেখে সূত্র নির্মাণ করেছেন। তো পাণিনি যখনই দেখেছেন যে দীর্ঘ ইকারান্ত উকারান্ত এবং একারান্ত শব্দ আছে, তারপরে যদি স্বরবর্ণ রয়েছে, তাহলে সন্ধি হয়নি মানে প্রকৃতি ভাব হয়েছে, তাই এখানে সন্ধি হবে না। তখন পাণিনি ওখানে সন্ধি যেন কেউ না করে, পরবর্তী মানে আমাদের মতো বা আরো প্রভৃতি পাণিনীয় শিষ্যরা যেন সেখানে সন্ধি না করে বা বেকার কি বলবো পূর্বপক্ষের মতো তর্ক না করে, তার জন্য পাণিনি সাক্ষাৎ বলে দিয়েছেন ইকারান্ত উকারান্ত এবং একারান্ত শব্দের ক্ষেত্রে প্রগৃহ্য সংজ্ঞা হবে এবং তাদের প্রকৃতি ভাব হবে। প্রকৃতি ভাব মানে যা আছে তাই থাকবে, এদের সন্ধি হবে না। তাহলে এখন আমরা একটা স্থিতিতে আসি, উদাহরণে হরি এতৌ, হরি এতৌ, এখানে কোন সন্ধির প্রাপ্তি ছিল? কে বলবে? ইকো জনছি। ইকো ইয়ানাচি সূত্র যে জনাদেশ, সেই জ্ঞান আদেশ প্রাপ্তি ছিল, কিন্তু সেটা অনিষ্ট। মহর্ষি পাণিনি দেখেছেন যে এটা না, এটা ঠিক নয়, এটা অনিষ্ট রূপ, তাই মহর্ষি পাণিনি সেটা সন্ধি করতে ইচ্ছুক নন। তাই পাণিনি এখানে প্রকৃতি ভাব বিষয়টা বলেছেন, কারণ পাণিনি দেখেছেন এখানে সন্ধি হয় না, তাই প্রকৃতি ভাব বলেছেন। প্রকৃতি ভাব বলতে সন্ধি হবে না, তাই হরি এতৌ এই অবস্থা হচ্ছে সঠিক রূপ, মানে সাধু রূপ, পরিনিষ্ঠিত রূপ। এটা দোষ যুক্ত রূপ নয়, বা আমি হয়তো মনে করলাম পরে আবার জ্ঞান আদেশ করবো, সেটা ঠিক নয়। যা আছে তেমনি থাকবে, এটাই প্রকৃতি।
ভাব। বিষ্ণু ইমৌ, এখানে কি সন্ধি প্রাপ্তি ছিল? কে বলছে? বলো কাঞ্চন। আচ্ছা তাহলে এখানে কি কে বলবে ইকো এনার্জি প্রাপ্তি ছিল? হ্যাঁ বুঝলাম। আচ্ছা ঠিক আছে, যদি নেটওয়ার্কের সমস্যা হয় এসএমএস করবে, চিন্তা নেই। উকারের পরে যদি ইকার থাকে তাহলে ইকো এনার্জি, উকারের জায়গায় বকার প্রাপ্তি ছিল। হ্যাঁ, তেমনি গঙ্গে আমু, এখানেও সেই গঙ্গে আমু এ চয়াবয়াব, এখানেও সেই অয়াদেশ প্রাপ্তি ছিল। কিন্তু সেসব জায়গায় পানিনি দেখেছেন এই সকল জায়গায় প্রকৃতি ভাবই হয়, সন্ধি টন্ধি হয় না, তাই এখানে প্রকৃতি ভাব করা হয়েছে। প্রকৃতি ভাব মানে সন্ধি হবে না, যেমন আছে তেমন থাকবে, এটা হচ্ছে প্রকৃতি ভাব। তো এখানে বিশেষ কিছু বলার নেই, যেমন প্লুতো প্লুতো তেমনই প্রকৃতি ভাব। না, যেমন প্লুতো তেমন প্রগৃহ্য, তাদের পরবর্তীতে যদি স্বরবর্ণ থাকে তাহলে সেখানে সন্ধি হবে না, কি হবে? প্রকৃতি ভাব হবে। এই হচ্ছে দুটো সূত্রে একই অর্থ, শুধু দুটো সূত্রে দুটো জায়গা আলাদা। হ্যাঁ, বিশেষ করে এটা সংজ্ঞা সূত্র, এটা মনে রাখতে হবে, এটা প্রগৃহ্য সংজ্ঞা করছে, প্রকৃত জিনিসটা কি এটা বলছে। কিন্তু দুটো প্লুতো এবং প্রগৃহ্য, প্লুতো এবং প্রগৃহ্য এদের দুটোরই কি বলা হচ্ছে, যে প্রকৃতি ভাব হয়, এই বলা হয়েছে। পরবর্তী সূত্র যাওয়া যাক, যদি আক্ষেপ থাকে তো প্রশ্ন করতে পারো। পরবর্তী সূত্র অদসৌমাত বিধি সূত্রম। সূত্রের অর্থ কি? अस्मात् परौ ईदूतौ प्रगृह्यो स्तः, এর পরে যে ই এবং উ মানে দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকার তারা প্রগৃহ হবে, এটা হচ্ছে সূত্রের অর্থ। এর পরে अस्मात् परौ, অ্যাকচুয়ালি যদি বলা হয় পুরো সূত্রটাকে ভাবার্থ করে বলা হয় কি হবে? আসমাত আদাসমাত হবে, সূত্রটা আতাসমাত হয়ে গেছে, ভুল আছে। হ্যাঁ, আতাসমাত সূত্র আসমাত মকারাত বা আসমাত আদাস শব্দস্য মকারাত পরৌ বিদ্যমানৌ ইকার উকারৌ প্রগৃহৌ স্তঃ। মানে অদস শব্দের যখন অদস শব্দ, হ্যাঁ, সে অদস শব্দে যখন মকার থাকবে, দাঁড়ান একটু ঠিক করে দিই ভুলটা। অদস শব্দে যখন মকার থাকবে, কারণ অদস শব্দে তো সবসময় মকার থাকে না। হ্যাঁ, কারণ আসৌ এরকম যখন হয় তখন তো মকার থাকে না, তখন কি হবে? এই সূত্রে কাজ হবে না। যখন অদস শব্দের মকার অবশ্যই থাকবে সেই রূপে, এবং সেই রূপে ইকার এবং উকার থাকতে হবে, মানে ই দন্ত বা উ দন্ত থাকতে হবে। হ্যাঁ, তখন প্রগৃহ সংজ্ঞা হবে। যেমন আগে সূত্রে বলা হলো ই দুদে দন্তম প্রগৃহ, ইকারান্ত উকারান্ত এবং ইকারান্ত এদের প্রগৃহ্য সংজ্ঞা হবে। আমি ঈশাহা, আমি ঈশাহা, আমি ঈশাহা, তাহলে এখানে আমি এটা অদস শব্দের রূপ। হ্যাঁ, অদস, অদস শব্দের রূপ হচ্ছে আমি। তাহলে আমি এটা অদস শব্দের মকার আছে, মকারের ঠিক পরেই দীর্ঘ ইকার আছে, তাহলে দীর্ঘ ইকারের পরে স্বরবর্ণ আছে, ইস, ইস শব্দের স্বরবর্ণ, ইস শব্দের ইকারটা কি স্বরবর্ণ, তাহলে সেই জায়গায় প্রকৃতি ভাব হবে। প্রকৃতি ভাব বলতে সন্ধি হবে না। তারপরে আসছে রামকৃষ্ণ বমু, মানে রামকৃষ্ণ আমু আসাতে, রামকৃষ্ণ আমু আসাতে, এখানেও সেই একই জিনিস। আমু মানে অদস শব্দের যে মকারের পর যে উকার রয়েছে, সেই উকারের পরে যদি কোনো স্বরবর্ণ থাকে, কি আছে? আকার আছে, তাহলে উকারের পরে যে আকার আছে সেখানে সন্ধি হবে না, প্রকৃতি ভাব হবে। কেন? কারণ উকারটা যে আমু শব্দ আছে রামকৃষ্ণ বামু,
তো এই অমু শব্দটা অদস শব্দের মকারের পরে দীর্ঘ উকার রয়েছে, তাই এটা এদের মানে এই স্থলে প্রকৃজ্য সংজ্ঞা হয়েছে। আর প্রকৃজ্য সংজ্ঞা হওয়ার ফলে এখানে প্রকৃতি ভাব হয়েছে। প্রকৃতি ভাব কোন সূত্রের দ্বারা হয়েছে? প্রথম প্রগৃহা আচি নিত্যম, এই সূত্রের দ্বারা। তো এই হচ্ছে সূত্রের অর্থ। এখন পরে আক্ষেপ করছে পূর্বপক্ষী। মাত এদিকে বুঝতে পারছি না, আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। কার? আমার নেটওয়ার্কের সমস্যা হওয়ার কথা, কারণ আমি যেখানে আছি খুব নেটওয়ার্কের সমস্যা। মানে কথাগুলো আসছে না, এই হচ্ছে আর কি। আচ্ছা, বাকিদের মতামত কি? কারণ অনেক স্যার আমরাও শুনতে পাচ্ছি না, কথা কেটে যাচ্ছে। ঠিক আছে, যতটা পারছো শুনে নাও, আর কি বলবো। আপনি একবার লিখে আবার জয়েন্ট হন পারলে। আবার লিংক দিতে হবে? আবার লিংক দিলে কেউ অনেকে আসবে না। শোনো, যতটা বুঝতে পারছো না না, লিংক না। শোনো, যতটা হ্যাঁ ঠিক আছে, বলুন। বুঝতে পারছো এখন বুঝো। পাচ্ছি। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করো, আর এটা আমি রেকর্ড করছি, আমি দিয়ে দেবো লিংক। ঠিক আছে? হ্যাঁ, প্রচন্ড বৃষ্টি টিষ্টি হয়েছে তো নেটওয়ার্কের একটু প্রবলেম হতেই পারে। হ্যাঁ হ্যাঁ, না আমি বাড়িতে নেই তো, যদিও আমি বিহারে আছি। তো বিহারে এমনিতেই নেটওয়ার্কের সমস্যা চলছে এখন। তো যাই বা হোক, আমি ভিডিওটাও দিয়ে দেবো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারো, কোনো ব্যাপার নেই, এখানেই পরেও করা যাবে। তো বলছে মাত ইতি কিমার্থম, মাত বলতে মকারে পরে কেন বলবো? মকারে পরে বলার দরকার নেই তো, অন্য কিছু মাত বলবোই না। অদসহ মানে অদস শব্দের পরেই, বা অদস শব্দের কি হচ্ছে যে ঈদ দন্ত থাকলেই তার মানে ঈদ ও এই সকল জিনিস অন্ত থাকলে, সেখানে বাইয়ের অন্ত থাকলে প্রকৃতির সঙ্গে করতে হবে। মাত বলে লাভ কি? আমরা শুধু মকার যেখানে শেষে থাকবে সেখানে সন্ধি হবে, বাকি জায়গায় হবে না, এটা কোনো কথা হলো? মাত কেন বলবো? তখন বোঝায় হ্যাঁ মাত বলতে হবে। যদি মাত না বলতাম তাহলে কি হতো? অমুকে অত্র, অমুকে অত্র, অমু যে শব্দ আছে, তারপর স্বার্থে, স্বার্থে বলতে যা আছে ওই অর্থে ক প্রত্যয় হয়েছে। হ্যাঁ, স্বার্থে বলতে নিজের অর্থ, মানে নিজের যা অমু শব্দের যা অর্থ, এই ক প্রত্যয় এসে সেই অর্থেই জয়েন হয়েছে। মানে বিশাল কিছু পরিবর্তন করে। মানে স্বার্থে যখনই কোনো কিছু বিধান হবে, এটা জানতে হবে যে যা অর্থ ছিল সেটাই থাকবে, তার সঙ্গে কোনো অর্থ অ্যাডও হবে না, বা কোনো অর্থ পরিবর্তন হবে না। তো অমুকে অত্র, এই জায়গায় কি বলা হচ্ছে? যদি মকারান্ত বলা না হতো তাহলে অমুকে এ দন্ত আছে, তাহলে এই দন্তটা কোন রকম করে অনুবৃত্তি করে এখানে হয়তো বলে দিতে পারতো যে এ দন্তের পরে অমু শব্দে যে দন্ত, তারপরে অত্র এখানে অকার আছে, প্রকৃতি ভাব হতো। প্রকৃতি ভাব হলে কি সন্ধি হতো না? অমুকেত্র, এই যে পূর্বরূপ হয়েছে, পূর্বরূপটা হতো না, কি হতো? প্রকৃতি ভাব, মানে যেমন আছে তেমনই থেকে যেত, প্রকৃতি ভাবটা হতো না। এই হচ্ছে যে সমস্যা। তাহলে এই সকল জায়গাতে সন্ধির বাধা পড়ে যেত। বাধা পড়ে যাওয়া মানে কি? একটা ইষ্ট সিদ্ধিতে বাধা পড়ে যাওয়া মানে অনিষ্ট। অনিষ্ট মানে যেটা অন্যায়, ঠিক নয়, সাধু নয়। তাই বলা হচ্ছে যে না, এটা মাত বলতে হবে। কারণ অমু শব্দ বা অমি শব্দ যখন মকারের পরে ইকার আছে তখনই প্রকৃতি ভাব হবে। কিন্তু মকারের পরে যদি কোনো স্বার্থে ক প্রত্যয় বা অসৌ শব্দ যদি চলে আসে, তখন কিন্তু করলে হবে না। তখন করলে হবে না। তাই মাত এটা অবশ্যই বলতে হবে। তাই মাত মানে মকার থাকবে, তারপরে ইকার বা ওকার থাকবে, তারপরে যদি স্বরবর্ণ থাকে তাহলে সেই সকল জায়গায় সন্ধি হবে না। কারণ কেন হবে না? কারণ সেখানে প্রকৃতি ভাব রয়েছে। কারণ অদর শব্দের পরে অদর শব্দটা ম থাকতে হবে, তারপরে ইকার বা উকার থাকতে হবে। যেমন অমি শব্দ, অমি শব্দটা অদর শব্দেরই একটা রূপ। হ্যাঁ, এখানে মকার আছে, মকারের পর ইকার আছে। অমু শব্দ সেটাও তেমনি।
অদর শব্দ তার মকার আছে, মকারের উপর উকার রয়েছে, তাই এদের প্রকৃজ্য সংজ্ঞা হয়েছে। প্রকৃজ্য সংজ্ঞা হওয়ার ফলে কি হয়েছে, প্রকৃতি ভাব প্লুত প্রক্রিয়া আছে নিত্যম, প্রকৃতি ভাব বলতে সন্ধি হবে না, ওই যা আছে তাই থাকবে। হুম, আমি আরেকটা কথা বারবার বলি, প্রকৃতি ভাব মানে সন্ধির নিষেধ বা বাধা এটা নয়। ঠিক আছে, অনেকে হয়তো বলবে যে বাধা দিচ্ছে, নিষেধ দিচ্ছে, এটা না। প্রকৃতি ভাব ও নিজেই একটা সন্ধি, প্রকৃতি ভাব ও নিজেই একটা সন্ধি। কি ওর, তাহলে ব্যাপারটা কি, ও যা আছে তেমনই থাকবে। হ্যাঁ, যেমন আছে তেমনই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয়, আর একটা সূত্র বলবো না, দুটো ছোট ছোট সূত্র আছে, সংজ্ঞা সূত্র দিয়ে শেষ করবো। সংজ্ঞা সূত্রম কি, চাদয় সত্ত্বে, চাদয় অসত্ত্বে, অদ্রব্যার্থাः চাদয়ः নিপাতাः স্যুঃ। নিপাত এটা যে পদ অনুবৃত্তি হচ্ছে, চাদয় বলতে চাঁদি গণ, হ্যাঁ, যে গণে মানে নিপাত, হ্যাঁ নিপাতের গণে, নিপাত যে শব্দগুলো আছে, নিপাত শব্দ, সেই নিপাতের মধ্যে যে জায়গা থেকে চকার শুরু হচ্ছে, চকার, তাহলে সে কি, চকার আদিতে যেটা আছে চাঁদি, চকার আদিতে আছে এটা হচ্ছে চাঁদি, তাহলে চাঁদয়ঃ, চাঁদয়ঃ বলতে চকার আদিতে আছে এটা হচ্ছে চাঁদয়ঃ, তাহলে চাঁদি গুলো তাদের কি হবে, নিপাত সংজ্ঞা হবে, মানে চকার আদি প্রভৃতি যে বর্ণগুলো শব্দগুলো আছে তাদের নিপাত সংজ্ঞা হবে। এখন প্রশ্ন হচ্ছে অসত্ত্বে বলার কি অর্থ, কি অসত্য মানে হচ্ছে অদ্রব্য, অদ্রব্য দ্রব্যবাচী হবে না, অর্থ মানে কি যে বাচী, তো এখানে বলা হচ্ছে দ্রব্যবাচী হবে না, অদ্রব্যবাচী হবে। বুঝতে, যেমন চ, চ বলতে কি রামঃ কৃষ্ণ চ, রামঃ কৃষ্ণ চ, তাদের নিপাত সংজ্ঞা আছে। তো আমরা এমনি সাধারণ ভাবে যেটা জানি যে এগুলো নিপাত, এগুলো নিপাত এইভাবে জানি, তো তখন আমরা বলি যে না চাঁদায় ওখানে আছে তাই এটা নিপাত। বস্তুত আমরা কি জানি, আগে নিপাত তো জানি, তারপর চাঁদি জানি, কিন্তু আমাদেরকে জানতে কি হবে যে না, যেখানে চাঁদি আছে তার নিপাত সংজ্ঞা করা হয়েছে। আমরা অনেকেই ভাবি হয়তো যে চাঁদায় না সরি নিপাত, নিপাত হয়তো একটা বিল্ডিং এ রয়েছে, মানে একটা হয়তো বিল্ডিংটা পুরোটাই নিপাত, সেই নিপাতের কোনো একটা ঘরে হয়তো চাঁদি শব্দগুলো আছে, তার জন্য তাদের নিপাত সংজ্ঞা হয়েছে, এটা নয়। চাঁদি যেখানে আছে তাদের নিপাত সংজ্ঞা করা যায়, নিপাত একটা সংজ্ঞা আর চাঁদায়াহ সঙ্গী। হ্যাঁ, তা চাঁদায়াহ যে সকল চকার আদি যে শব্দগুলো রয়েছে তাদের নিপাত সংজ্ঞা করা যাবে, বিশাল কি সেখানে কঠিন নেই। চকার প্রভৃতি, চকার বলতে যে বলে না রামঃ কৃষ্ণঃ চ, এই চ আছে না, এদের নিপাত সংজ্ঞা করা হচ্ছে। নিপাত সংজ্ঞা কেন করবে, পরে কাজ আসছে তখন জানাবে। তো কিছুই না, চকার আদি প্রভৃতি যখন অদ্রব্য হবে তখন তাদের নিপাত সংজ্ঞা করা হচ্ছে, এই একটা। 2 নম্বর সূত্র আসছে প্রাদায়াহ, এতে আপি নিপাতাহ, নিপাতাহ স্যুঃ, এতে আপি বলতে এতে প্রাদায়াহ নিপাতাহ স্যুঃ, প্র আদি যাদের যে গণের মানে যে গ্রুপের যে দলের প্র এই শব্দটা প্রথমে আছে তাদেরও নিপাত সংজ্ঞা আছে। তাহলে এই দুটো সংজ্ঞা সূত্র কি করছে, নিপাত সংজ্ঞা করছে। কেন করছে, পরবর্তীতে কাজ আছে অবশ্যই, কিন্তু এমনি তো প্রয়োজন মনুদ্দেশ্যে মন্দ বিনা প্রবর্ততে, প্রয়োজন ছাড়া তো কোনো মন্দ ব্যক্তি প্রবর্তিত হবে না, তো এরা প্রবর্তিত হচ্ছে, আমরা প্রবর্তিত হচ্ছে, তার মানে জানতে হবে যে না এখানে অবশ্যই কোনো একটা কারণ আছে। তো এই হচ্ছে যে চাঁদায় সত্ত্বে বা প্রাদায় হয় দ্বারা নিপাত সংজ্ঞা করা হচ্ছে। আর আগে তো প্রকৃতি ভাব বলা হলো। তো আমি ক্লাসটা বেশি না বাড়িয়ে আমি এখানে ক্লাসটাকে শেষ করবো, তারপর যদি প্রশ্ন থাকে তো আমি অবশ্যই জিজ্ঞেস করবো। সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ। স্যার অসত্যে মানে অসত্য বলতে অদ্রব্য, অদ্রব্যবাচী, দ্রব্যবাচী হলে হবে না। হ্যাঁ, হয়তো চাঁদি গণে কোনো শব্দ আছে, হয়তো সেই সকল শব্দের দ্রব্যবাচী অর্থ আছে, হ্যাঁ হতেও পারে, আমার হয়তো খেয়াল আসছে না। তো হয়তো সেই শব্দ, যেমন বলে দিচ্ছি যে আহ চকারের নাম অন্য একটা কি একটা আছে, ওর একটা দ্রব্যবাচী অর্থ হচ্ছে, দ্রব্য বলতে যেটা দ্রব্য বস্তুকে বোঝাচ্ছে, দ্রব্যকে বোঝাচ্ছে, হ্যাঁ, তখন বলছে যখন দ্রব্যবাচী হবে সেই শব্দটা, তখন সেই শব্দটা নিপাত সংজ্ঞা হবে না।
যখন অদ্রব্য হবে, অদ্রব্য বলতে বাক্যে যেমন প্রয়োগ হচ্ছে শাস্ত্রীয় সম্মত, যেগুলো ব্যাকরণ শাস্ত্রীয় সম্মত, তখন তার নিপাত সংজ্ঞা হবে। কিন্তু যখনই দ্রব্যবাচী হবে তখনই কিন্তু তার নিপাত সংজ্ঞা হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, স্যার। যেমন পশু না রুদ্রং যছে, পশু শব্দের অর্থ হচ্ছে প্রাণী বিশেষ অর্থাৎ দ্রব্য, ফলে এখানে নিপাত সংজ্ঞাটা হচ্ছে না। পশু বলা হয়েছে না উদাহরণে, তো যাই বা হোক এরকম। হ্যাঁ, তো প্রাণী বিশেষ আর কি। হ্যাঁ, প্রাণী মানে কি দ্রব্য, দ্রব্য বলতে আচ্ছা, দ্রব্য হ্যাঁ ওটাই দ্রব্য, ফলে নিপাত সংজ্ঞাটা হচ্ছে না। দ্রব্য কটা নটা দ্রব্য ন্যায় শাস্ত্র মতে পৃথিব্যাপ্তি বায়ুকাশ কাল দিকাত্মনা হচ্ছে। তাহলে পৃথিবী, পৃথিবী বলতে পৃথিবীর মধ্যে তো পশু, দিক আত্মা কালো আর মন। হ্যাঁ, তখন দ্রব্য, যখন দ্রব্যবাচী হবে তখন তার নিপাত সংজ্ঞা হবে না। দ্রব্য ছাড়া যখন ব্যাকরণ শাস্ত্র মতে আমাদের কোন শব্দ, ব্যাকরণ যেমন চ চ বলতে এবং, হ্যাঁ, তখন ব্যাকরণ শাস্ত্রের সম্মতে যখন প্রয়োগ হবে তখন সেটা বা তার নিপাত সংজ্ঞা হবে। মানে অ্যাকচুয়ালি চ বা এগুলো কানেক্টিং হিসেবে ব্যবহার করা হয়, হ্যাঁ, কানেক্টর বলা হয়, তখন তাদের নিপাত সংজ্ঞা হবে। কিন্তু যখনই কোনো অন্য একটা বস্তুকে বোঝাবে, তার একটা বিশেষ অর্থে কোনো বস্তুকে বোঝাচ্ছে, তখন কিন্তু তার নিপাত সংজ্ঞা হবে না। তখন তার এমনি একটা শব্দ যেমন হয় তেমনি শব্দ হিসেবে সুবন্ত পদ হিসেবে তার গ্রহণ করা যাবে, তার নিপাত